সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। সৌদি আরবকে বাদ দিয়ে নতুন ওআইসি গঠনের পরামর্শ পাকিস্তানকে চীনের। রাহুল গান্ধীর বিদেশ সফরকে কেন্দ্র করে বিজেপি নিম্নস্তরের রাজনীতি করছে বলছে কংগ্রেস। অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করুন বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। মার্কিন সংস্থাগুলো ট্রাম্পের হাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে দাবি করলেন বাইডেন। যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলি সাবমেরিনে হামলার হুঁশিয়ারি ইরানের। এবং সবশেষে জানাবো গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবকে বাদ দিয়ে নতুন ওআইসি গঠনের পরামর্শ পাকিস্তানকে চীনের। কয়েক মাস আগে ইসলামিক দেশগুলির সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, কিন্তু তাতে সাড়া দেয়নি সৌদি আরব। এর জেরে সৌদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, যার ফলে পাকিস্তানকে সব রকম সাহায্য দেওয়া বন্ধ করে পাওনা টাকা ফেরত চায় সৌদি আরব। এ নিয়ে টানাপোড়েনের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইসলামাবাদকে মুসলিম দেশগুলিকে নিয়ে আলাদা একটা আন্তর্জাতিক সংস্থা বানানোর পরামর্শ দেয় চীন। তারপর থেকেই তুরস্ক ও ইরানের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম দুনিয়ায় নতুন জোট তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবার ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তানবুল পর্যন্ত রেল যোগাযোগ তৈরির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলো। সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত বিভাগের 10তম বৈঠক ছিল। তাতে যোগ দিয়ে ইস্তানবুল তেহরান ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন পাকিস্তান, তুরস্ক ও ইরানের পরিবহন মন্ত্রীরা। পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পর্যন্ত মোট 6500 কিলোমিটার রেললাইন পাতা হবে। এর মধ্যে ইরানে 2600 কিলোমিটার, তুরস্কে 1950 কিলোমিটার এবং পাকিস্তানে 1990 কিলোমিটার। এ প্রসঙ্গে তুরস্কের পরিবহন ও পরিকাঠামো মন্ত্রী আদেল কারা ইসমাইলগুলু জানান, দীর্ঘদিন ধরেই সদস্য 10টি দেশের মধ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা চলছিল ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে। সমুদ্রপথে যা সময় লাগে তার থেকে কম সময়ে পৌঁছানোর জন্য রেলপথ বা সড়কপথ তৈরিতে নজর দেওয়া হচ্ছিল। 2009 সালে তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তান যাওয়ার পণ্যবাহী ট্রেনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি হওয়া বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর থেকে কাজ শুরু হবে। রাহুল গান্ধীর বিদেশ সফরকে কেন্দ্র করে বিজেপি নিম্নস্তরের রাজনীতি করছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবসের আগে দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী বিদেশ সফরে যাওয়ায় বিজেপির পক্ষ থেকে সমালোচনাকে খারিজ করে দিয়েছেন কংগ্রেস নেতারা। রবিবার রাহুল ইতালি সফরে গেছেন, সেখানে তিনি তার নানির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। রাহুলের বিদেশ সফরকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইভাবে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, বিজেপি নেতা ডিকে অরুণ প্রমুখ রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কংগ্রেস মুখপাত্র কেসি বেণুগোপাল পাল্টা জবাবে বলেন, রাহুল নানিমাকে দেখতে গিয়েছেন, সেটা অন্যায়। প্রত্যেকেরই ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার আছে। বিজেপি নিম্নস্তরের রাজনীতি করছে, রাহুলকে টার্গেট করছে, কারণ ওরা শুধু একজন নেতাকেই আক্রমণ করতে চায়। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ব্যক্তিগত কারণে বিদেশে গিয়েছেন এবং আগামী কয়েকদিন অনুপস্থিত থাকবেন। কংগ্রেস নেতা সলমন খুরশিদ রাহুলকে সমর্থন করে বলেন, উনি না থাকার 101টা কারণ থাকতে পারে, নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে, তাই গিয়েছেন তিনি। রাহুল গান্ধী সোমবার কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন, কংগ্রেস জাতির কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। আজ প্রতিষ্ঠা দিবসে আমরা ফের একবার সত্য ও সমতার অঙ্গীকার করছি। জয় হিন্দ।
অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করুন। ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়াহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে যখন গত 2 বছরের মধ্যে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন শাতাইয়া এই আহ্বান জানালেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সোমবার পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করবেন। কাজেই আন্তর্জাতিক সমাজের উচিত দখলদার ইসরায়েল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে এই ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়া। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 334 নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এই প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সরকারি রেডিও কান রোববার এক খবরে জানায়, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই দখলদার তেল আবিব সরকার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল কুদসে আরও কয়েক হাজার ইউনিটের বসতি নির্মাণের কাজ শুরু করতে চায়। বাইডেন নির্বাচনী প্রচারণায় এমন নির্মাণ কাজের বিরোধিতা করায় তিনি ক্ষমতা গ্রহণের আগেই এই কাজ সম্পূর্ণ করতে চায় দখলদার ইসরায়েল। মার্কিন সংস্থাগুলো ট্রাম্পের হাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বড় ধরনের আঘাত খেয়েছে। তিনি আরও বলেছেন, তিনি ও তার ক্ষমতা হস্তান্তর টিমের সদস্যরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য হাতে পাননি। জো বাইডেন তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকের পর এসব অভিযোগ করেছেন। আমেরিকার এই বর্ষীয়ান রাজনীতিবিদ আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন বলে কথা রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এখনও গত 3 নভেম্বরের নির্বাচনের ফলাফল ও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত হওয়ার পর 3 সপ্তাহ পর্যন্ত ট্রাম্প প্রশাসন বাইডেনকে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে আসছিল। জো বাইডেন তার সোমবারের বক্তব্যে আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের কাজকর্মের দায়িত্ব গ্রহণের জন্য তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের কাজে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, আমি এখনও সরকারের কাছ থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাইনি। এটিকে আমি দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই বলতে পারি না। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী মোতায়েন মার্কিন সেনাদের ব্যাপারে তিনি এখনও কোনো সঠিক চিত্র পাননি। এই বিষয়টিকে আমেরিকার শত্রুরা তাদের সাথে কাজে লাগাতে পারে। বাইডেন বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বহু সংস্থা বড় ধরনের আঘাত পেয়েছে। এসব সংস্থার যোগ্য কর্মীদের ছাঁটাই করে এগুলোকে অন্তঃসারশূন্য করে ফেলা হয়েছে। ইসরায়েলি সাবমেরিনে হামলার হুঁশিয়ারি ইরানের। যদি ইহুদিবাদী ইসরায়েল পারস্য উপসাগরে সাবমেরিন প্রেরণ করে তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ধর্মঘট করতে দ্বিধা করবে না। ইরানের জাতীয় সুরক্ষা ও বৈদেশিক নীতি সম্পর্কিত সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজেল আমুই একথা বলেছেন। প্রভাবশালী আমেরিকান সংবাদপত্র ডেইলি ওয়াশিংটন পোস্ট সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করেছে যে ইসরায়েল পারস্য উপসাগরের কৌশলগত জলে সাবমেরিন প্রেরণ করছে। ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে আমাদের জাতীয় সুরক্ষার বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়া দৃঢ় এবং ব্যাপক হবে, এমনকি যে কোনো সাবমেরিনকে আঘাত করতে দ্বিধা করবে না ইরান বলেও উল্লেখ করেছেন আমই। ওয়াশিংটন পোস্ট গত বুধবার জানিয়েছিল, একটি ইসরায়েলি সাবমেরিন ইরানকে সতর্কবার্তা হিসাবে পারস্য উপসাগরে যাত্রা করেছিল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাতারের আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে আমুই বলেছিলেন, বিভিন্ন অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের শাসনের শেষ দিনগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।
গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মঙ্গলবার যৌথ মহড়া শুরু করেছে। মঙ্গলবার মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করল। এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারদের পরাস্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সমকক্ষ হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা। আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। এই প্রথম এই ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হলো। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে ফিলিস্তিনিরা মন্তব্য করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।